নিউ বাংলা, সমস্যা নয়, সমাধানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ বাংলা টিভি এবং চন্দ্রবিন্দু প্রকাশনার যৌথ উদ্যোগে আমাদের ৩১তম ফেসবুক লাইভ আড্ডায় আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিবাদন এবং স্বাগতম। আমাদের সাথে আজ অতিথি হিসাবে উপস্থিত আছেন ভারতের বিখ্যাত আবৃত্তি শিল্পী রাজা দাস। দাদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। হ্যাঁ, নমস্কার। আমাকে তোমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ। আর যারা এখন আমাদের সঙ্গে আছেন তাদের সকলকে ধন্যবাদ, তাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে তারা দিচ্ছেন, এই জন্য আন্তরিক কৃতজ্ঞতা। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আপনি অনেক ব্যস্ত, আপনি অনেকগুলো কাজের সাথে সংযুক্ত, তার ভিতরে আমাদেরকে সময় দিয়েছেন। দাদা, আমরা এই অনুষ্ঠানকে 4টি ভাগে ভাগ করি। প্রথম ভাগে আমরা আপনার সম্পর্কে একটু জানতে চাই যে আপনি ভারতের কোথায় জন্মগ্রহণ করেছেন এবং আপনার জন্ম নিয়ে যদি টক মিষ্টি কোনো গল্প থাকে একটু শুনতে চাই আমরা, এবং আপনার এই কবিতার সাথে কিভাবে আপনার মিতালি হলো। আমার জন্ম তো কলকাতা শহরে। আচ্ছা, দক্ষিণ কলকাতা। এই যে এই বাড়ি থেকে তোমার সঙ্গে লাইভ আছি, সবার সঙ্গে লাইভ আছি, সেই বাড়িতেই জন্ম। আচ্ছা। আমার বাবা এবং আমার ঠাকুরদা, দিদিমা যারা ছিলেন তারা বরিশালে থাকে। তাই নাকি? বরিশাল থেকে তারা আসেন অনেক আগে, আমার জন্মের বহু আগে। তারা এসে তারপর আমার বাবা এই বাড়িটি করেন। আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার কাকা পিসি সবাইকে নিয়ে একসঙ্গে বড় হয়ে ওঠা। তো আমার ঠাকুমা আমাদের বাড়ির আর কি পুজো হতো, মনসা পুজো হতো, বরিশালের মনসা পুজোকে। তো ঠাকুমা এখানে এসেও করতেন। তো আমাকে ওই বছর 4 যখন আমার বয়স, তখন আমাকে ওই তার পেটের উপর বসিয়ে দোলাতে দোলাতে স্তোত্র শেখাতেন। ঠিক আছে, সেটাই হয়তো আমার প্রথম কবিতা শেখা। ঠিক আছে। বন্দিলাম বন্দিলাম আগো যন্ত্রে দিয়া খা, অবধান করো মাগো জগৎ গৌরীমা, সোনার খাটে বস মাগো রূপার খাটে পাও, দণ্ডে দণ্ডে দিব আমি স্বেচ্ছা মোরের বাও। যারা মনসা মঙ্গল শুনেছেন বা মনসা মঙ্গল এখনো পড়া হয় তারা জানবেন। আমার এই প্রথম এইগুলোই উচ্চারণ। ছোটবেলা তখন আমি কিছুই বুঝতাম না। তারপর দীর্ঘ সময় আমার সঙ্গে কবিতার কোনো সম্পর্ক নেই। আমি ছোটবেলা কখনো কবিতা শিখি। আমার পাঠ্যপুস্তক ছাড়া আমি কবিতা কখনো বলিনি। ক্লাস 11-12 এর আগে আমি সেই অর্থে কবিতা বলি। তারপর থেকে কবিতা বলতাম, তখনও শিখিনি কারো কাছে, এমনি বলতাম আর কি। তারপর বলতে বলতে লোকজনের ভালো লাগছে, মানে লোকেরা বলছে যে কবিতা কেন বলো না, বা বললে ভালো লাগে। তা আমি তখন ভাবলাম যে এভাবে তো বলা যাবে না, শিখতে হবে, না শিখে কি করে বলবো। তখন আমি প্রথম আমার সঙ্গে পরিচয় হয় উর্মিমালা বসুর। তো উর্মিদিকে বলাতে উর্মিদি আমাকে বললো তুই জগন্নাথ দার কাছে শেখ। তারপর আমি জগন্নাথ বসুর ছাত্র হিসেবে টালা পার্কে তার বাড়িতে যাতায়াত শুরু করি। তখন আমি কিন্তু চাকরি করি। আচ্ছা। বেশ কিছুদিন বাদে আমি সেটা শনিবার সকালে ক্লাস হতো, তো শনিবার তো আমার তো বেসরকারি চাকরি, শনিবার ছুটি নয়। তাই জন্য আমাকে ক্লাসটাকে মাঝে মাঝে যেতে পারতাম না। তারপরে আমি একদিন ঠিক করলাম যে এভাবে তো হবে না, তখন অন্য কোথাও ভর্তি হতে হয়, তাহলে আমাকে আবার যেহেতু শেখার ইচ্ছে। তো আমার অফিসের কাছেই, আমার কলকাতায় থিয়েটার রোডে অরবিন্দ ভবন আছে, অরবিন্দ ভবনে ক্লাস নিচ্ছেন সতীনাথ মুখোপাধ্যায়। তখন আমি জগন্নাথ দাকে গিয়ে বললাম, জগন্নাথ দা বললেন যে হ্যাঁ ভালো তো। তো আমি বললাম দেখো আমি তো আসতে পারছি না, অন্য কোথাও তাহলে ভর্তি হয়। জগন্নাথ দা বললো যে সকলে না বলে ছাড়ে, তুই বলে ছাড়ছিস, সে তো ভালো কথা। তো তাছাড়া সত্যি তো আমাদেরই লোক, একই ব্যাপার, যার কাছেও একটা শেখা দরকার বলে আমি তখন ওখানে ভর্তি হই।
তারপর দীর্ঘ সময় সতীনাথদার সঙ্গে থাকা, তারপর আবার আমার চাকরি সূত্রে ব্যাপারটা ডিসকন্টিনিউ হয়। তো এখনো আসলে কি বলবো, যে এই দুজনের কাছে আমি সরাসরি শিখেছি, কিন্তু কবিতা আমি প্রতিদিনই শিখি প্রত্যেকের কাছ থেকে। যারাই কবিতা বলেন তাদের কাছ থেকে কিছু না কিছু শেখার থাকে আমার। কিছু না কিছু তাদের থেকে আমি শেখার চেষ্টা করি, ছোট বড়, সিনিয়র জুনিয়র ওভাবে নয়। শিখে আমি আমার মতো করে সেটাকে পরিবেশন করার চেষ্টা করি। এই হচ্ছে আমার মোটামুটি কবিতার সঙ্গে জার্নি। 15 বছর হলো আমি। হ্যাঁ, বলো। তার মানে আপনি কিন্তু কবিতা বলেন, আমাদেরকে কবিতা বলেন, কবিতা শোনান, কিন্তু আপনি কি কবিতা লেখেননি? না, আমি কবিতা লিখতে চাই না। তার কারণটা হচ্ছে এত ভালো কবিতা লেখা হচ্ছে, সেগুলো বলার ইচ্ছেটাই অনেক বেশি আমার। আমি খুব একটা লিখতে চাই না। যদি কোনোদিন লিখি ঠিক আছে, একটা দুটো লিখলাম সেটা আলাদা কথা, কিন্তু এত ভালো কবিতা, মানে আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসের একটা স্পেশালিটি থাকা উচিত বা স্পেশালাইজেশন থাকা উচিত। স্পেশালাইজেশনটা যিনি মাল্টি ট্যালেন্টেড, যিনি লিখতে পারেন, বলতে পারেন, গাইতে পারেন, তার ব্যাপারটা আলাদা। আমি মাল্টি ট্যালেন্টেড নই। আমি যেটুকু পারি সেটুকু বলার চেষ্টা করি। আমি লিখলে যে খুব ভালো হবে, অন্যদের থেকে ভালো হবে, এটা কিন্তু আমি মনে করি না। তাই আমার মনে হয় যে অনেক ভালো কবিতা সেগুলো। হ্যাঁ, আপনার কথা একটা কথা মনে পড়ে গেল, আমি বলতে চাই, সেটা হচ্ছে সৈয়দ মুস্তফা আলী কিন্তু বলছিলেন যে গুরুদেব কবিতা লিখেছে, আমার আর কবিতা লেখার কিছু নেই। আপনিও কিন্তু সেরকম বললেন। তো যাই হোক, মানে আসলে এত ভালো কবিতা আছে, সেগুলো বলে এক জন্মে শেষ করা যাবে না। তো তারপরে যদি আবার আমি নিজের কবিতা ভাবি যে আমার কবিতাই ভালো, সেগুলো বলতে যাই, তখন দেখা যাবে যে যে কজন লোক আমাকে শুনছিল তারা বলছে যে তা শুনবো না, কারণ এই তো ভালোই, কবিতাটাই ভালো। তো তাই না? তবুও তো আপনি লিখেছেন বোধহয় গোপনে বা আড়ালে লিখেছেন। না, সেটা তো প্রেমিকাকে চিঠি, সে তোমাকে কেন শোনাবো? আচ্ছা, আমরা যেটা শুনবো, যাই হোক, প্রথমে আপনার ভালো লাগার কবিতা পড়বেন। আমি যে কবিতাটা সবচেয়ে বেশি বলি বা অনেক অনুষ্ঠানের শুরুতে বলি, আমার এখন সঙ্গে আবহ নেই। আবহ, এটার জন্য আবহ আলাদা করে ক্রিয়েট করা হয়েছে। আমি অরিজিনাল আবহ ক্রিয়েট করি। আমি চেষ্টা করি প্রত্যেকটা অনুষ্ঠানে আলাদা আলাদা করে আবহ ক্রিয়েট করার। তো আমার জন্য এই আবহটি ক্রিয়েট করেছেন জয় সরকার, সকলেই চেনেন সুরকার জয় সরকার। উনি এটা এখন আমি এই মুহূর্তে তো আমার সঙ্গে নেই, আমি এমনি শোনাচ্ছি। কখনো যদি সুযোগ ঘটে তখন আবহ শুদ্ধ শোনাবো। অবশ্যই। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলি মাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে জানে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে জানে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এটি একটি দীর্ঘ কবিতা, আমি পুরোটা শোনাচ্ছি না। খুব প্রিয় কবিতা আবু জাফর ওবায়দুল্লাহ। আপনি এত যে হাস্য উজ্জ্বল বা এত যে আপনি মিশুক, এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যায় না। মানে আপনি উপর থেকে গম্ভীর, কিন্তু ভিতরে আপনার ভিতরে একটা রস, একটা শিল্পবোধ, একটা সুন্দর মানুষ বাস করে। মানে আপনি কি এটা উপলব্ধি করেন যে আপনার উপর থেকে দেখলে আপনাকে অত মিশুক মনে হয় না? এটা কি বুঝতে পারেন? না, এটা তো অন্য লোকে বলবে, আমি কেন বুঝতে যাব? সবকিছু কি আমি বুঝবো নাকি? আমাকে কি মনে হয় সেটাও আমি বলে দেবো? সেটা তো যার যার বিষয়, কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে, তাই না? মানে আমার কিন্তু এই উপলব্ধি হলো, কারণ আপনার সাথে যখন প্রথমে দু একবার কথা বলেছি বা আপনার যে
ছবিগুলো দেখলাম, সবগুলোতে খুব গম্ভীর মনে হলো এবং অন্যরকম মানে আমরা অনেক আমার একটু আমার একটা অভিযোগ আছে আমার প্রতি যে আমি আমি একটু কম হাসি, ঠিক আছে? আচ্ছা, তো এবার একটা কথা বলি তোমায়, ধরো আমি আমি কবিতা কিভাবে বাঁচছি, আমি কিভাবে বলি, ঠিক আছে? যেমন এই যে তুমি বললে আমার কি মনে হলো, আমি না কোনোদিন কোনো হিট কবিতা বলার চেষ্টা করিনি। আচ্ছা, ঠিক আছে, এই কবিতাটা সবাই বলছে, এই কবিতাটা খুব পপুলার, আমার কখনো মনে হয়নি যে সেই কবিতাটাই বলতে হবে। যেমন এই যে এক্ষুনি তুমি আমাকে বললে, তাতে আমার মনে হলো আমি বলি, কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছেছি, তবু আমার জন্ম কবচ, ভালোবাসাকে ভালোবেসেছি। এই মুহূর্তে সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতাটি আমার হয়ে যায়। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখিনি, তিনটে চারটে ছদ্মনামে আমার ভ্রমণ মর্ত ধামে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছেছি, তবু আমার জন্ম কবচ, ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। এই জন্য এই কবিতাটা আমি বলবো, যেহেতু আমার সঙ্গে মেলে, অর্থাৎ আমি যেটা বলতে চাই সেটা এই কবিতায় আছে। এই কারণেই আমি কবিতা এইভাবে বাছি। এখন কি কবিতা শোনাবেন বা কি বলবেন? এবার তোমার পছন্দের কবিতা শোনাবো। আচ্ছা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। বাহ। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরাই জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। বাহ বাহ, অসাধারণ দাদা। হ্যাঁ বলো। তো আপনি কবিতা লিখলেন প্রেমিকাদের জন্য, আমাদের একটু কি তাহলে কবিতা শোনাবেন না? প্রেমিকাদের কথা বলবেন না? প্রথম কবে প্রেমে পড়লেন? প্রেমিকাদের কথা তো আছেই, প্রেমিকা ছাড়া কি কবিতা বলা যায় নাকি? আমি প্রেমিকা তো কবিতার মধ্যেই তাকে খুঁজে পেতে হবে। প্রেমিকা কি আলাদা করে তার অস্তিত্ব আছে? আচ্ছা। প্রত্যেকটা তুমি শব্দ উচ্চারণেই তো প্রেম, সেই তো প্রেমিকা। তুমি কি অন্য প্রথম কবে প্রেমে পড়লে? আমি একটাই প্রেম করেছি জীবনে। দ্বিতীয় তৃতীয় পঞ্চম আসেনি, প্রথম একটাই প্রেমে আছি আমি। সেই প্রেমটাই মনে হচ্ছে একটা জীবন থেকে যাবে। হ্যাঁ মনে হচ্ছে আর কি। হ্যাঁ, তো তার মানে বৌদিকেও তাহলে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। না, বৌদি তো হয়নি। সে বৌদি কেন হবে? সে তো আমার প্রেমিকা। তুমি বৌদি কেন ভাবছো? সবসময় কি প্রেমিকা ঘরে চলে আসবে? তবেই কি প্রেম? আমি আরেকটা
আরেকটা প্রিয় কবিতায় যাই বলো, হ্যাঁ। তোমার কথা সূত্র ধরে। করেন। বাংলাদেশের মানুষের তো এই কবিতাটা খুব প্রিয় হওয়া উচিত। আমার খুব প্রিয়, আমি সব জায়গাতেই বলি আর কি। আমার খুব প্রিয় কবি, কবির নামটা না হয় পরেই বলি। ঠিক আছে। কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী এবং নারীর কষ্ট, অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, হাইড্রোজেনে 2টি জোকার নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট, ফেরিওয়ালার কষ্ট, কষ্ট নেবে কষ্ট, আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট, কষ্ট নেবে কষ্ট, কষ্ট নেবে কষ্ট। হেলাল হাফিজ, আমার খুব প্রিয় কবি। দাদা, বুকের ভিতর থেকে একটা বড় দীর্ঘশ্বাস বের হলো কবিতা শোনা শেষ হওয়ার পর আমার। কারণ তোমার হলো আছে দাদা, এই কবির সঙ্গে আমার ঢাকায় আসার প্রথম পরিচয় হয় এই কবির সঙ্গে, এবং আমার খুব সৌভাগ্য যে এই কবির খুব স্নেহ পেয়েছি আমি অনেকদিন, তার সঙ্গে আমার সখ্যতা। আমিও 2-1বার কথা বলার সুযোগ পেয়েছি, আমার সঙ্গে সেভাবে পরিচয় নেই, কিন্তু আমি একবার কথা বলেছি সরাসরি। আর একবার উনি অসুস্থ ছিলেন, আমি হাসপাতালে একটি মানে আমার একটি বার্তাও পাঠাই তার কাছে, অনেক বছর আগে সেটা। তো আমি জানি না, ওনার হয়তো নাও মনে থাকতে পারে। তো আমি ওনার কবিতা খুব বলি, এটা ছাড়াও আরো অনেক কবিতাই ওনার বলি, আমার খুব ভালো লাগে আর কি। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। হেলাল হাফিজ, আপনি বললেন অনেক প্রিয় কবি, আমি ওনার সম্পর্কে আর একটু বলি। হেলাল ভাই মাঝে খুব অসুস্থ হয়ে পড়ছিলেন, এখনো ঠিক অতটা সুস্থ নয়, তবুও মানে আমি সব খবর রাখি সব সময়। উনি তো সারা জীবন হোটেল বাসায় থেকে গেলেন, আপনি বোধহয় জানি সেটা। তো এই যে মানে বলবেন আমার প্রণাম, আমার শ্রদ্ধা। অবশ্যই অবশ্যই আপনার প্রণাম। আপনি যদি আগে আমি আপনার সাথে, আপনি তার কবিতা এত পছন্দ করেন জানলে হয়তো আমি আজকে লাইভে আনার চেষ্টা করা যেত কিনা একটু দেখতাম আর কি। আর বোধহয় সম্ভব না এখন। তো দাদা আমি এবার একটু শুনতে চাইবো যে ছোটবেলা থেকে আপনার বইয়ের সাথে সম্পর্ক হলো, বা ঠাকুমার আপনার বুকের উপরে নিয়ে আপনার সাথে যখন সে আপনাকে শ্লোক শোনাচ্ছে, আমার কথা আপনি হচ্ছে এই যে কবিতা না লিখলেও আপনার কবিতার সাথে এই যে একটা ঘর বাঁধা, আপনি প্রথম কি হইতেন, মানে বাল্যকালে আপনি কি হইতে চাইতেন, স্বপ্ন কি ছিল আপনার, আর এখন কি হলেন, এটা কি একটু বলবেন? আমি বাল্যকালে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাইতাম। আচ্ছা আচ্ছা, তার মানে কমার্স নিয়ে পড়াশোনা করেছি আমি, আমার সঙ্গে আর্টস এর কোনো সম্পর্ক নেই, আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি। আমি একদম ভীষণভাবে বাণিজ্যিক জায়গা থেকে কাজ করি, আমার কাজগুলো সেই কারণেই হয়তো একটু বাণিজ্যিক। আমি মনে করি যে সারা বিশ্বে গান যেরকম পপুলার, গানের জন্য যেভাবে মানুষ টিকিট কেটে লোকেরা অনুষ্ঠান দেখেন, আমার অনুষ্ঠানেও টিকিট কাটতে হয়, আমার অনুষ্ঠান টিকিট ছাড়া আমি কলকাতায় অনুষ্ঠান করি না। আমি মনে করি কবিতাও ঠিক সেই রকম দাবি রাখে, কবিতার মধ্যেও সেই ক্ষমতা আছে মানুষকে 2.5 ঘন্টা চুপ করে, আমি একক করি, একক অনুষ্ঠান 2.5 ঘন্টা করে আমার অনুষ্ঠান হয়, সেখানে টিকিট কেটে মানুষ এসেছেন, রবীন্দ্র সদনে হাউসফুল হয় সেই অনুষ্ঠান, প্রথম অনুষ্ঠান আমার সেটা। তো মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষটা কবিতা শুনতে চেয়েছেন, এটাই আমার কাছে অনেক বড় কথা। তারপর থেকে আরো অনেক অনেক মানুষ আমাকে সাহায্য করেছেন এই কবিতার সঙ্গে, তারা অনেকেই সঙ্গীত শিল্পী, আলাদা আলাদা করে নাম করতে গেলে সে অনেকের নাম, তারা না থাকলে হয়তো আমি এতটা রাস্তাও আসতে পারতাম না। এবং অবশ্যই কবিতার জায়গা থেকে কবিতার যিনি রানী আর কি, ব্রততী বন্দ্যোপাধ্যায়, আমি তার কাছে খুব ঋণী, কারণ আমার শিক্ষাগুরু যেমন জগন্নাথ বসু, উর্মিমালা বসু এবং সতীনাথ মুখোপাধ্যায়, তেমনি ব্রততীদের কাছে আমি শিখিনি, কিন্তু আমার প্রথম দিন থেকে ব্রততীদি আমাকে উৎসাহ দিয়ে গেছেন কবিতা বলার জন্য, যে কিরে একটি কবিতা বলছিস না কেন, বলবি,
এবং আমার প্রায় আমি যদি 20টা অনুষ্ঠান করে থাকি তাহলে 18টা অনুষ্ঠানে উনি উপস্থিত থেকেছেন। তো এটা তো একটা যথেষ্ট উৎসাহ দেওয়া, ওনার মতো একজন ব্যস্ত শিল্পী এবং আমি একটা জুনিয়র, আমি কবিতা বলছি, তো আমার মনে হয় সেটাই অনেকটা। এছাড়াও অনেক কবি বন্ধু যাদের কাছ থেকে আমি অনেক মানে কি বলবো উৎসাহ পেয়েছি। দেখো বলতে গেলে এরকম 100টা নাম বলতে হবে আমাকে, এটা বলে পুরো অনুষ্ঠানটা যে আপনি পড়লেন অ্যাকাউন্টিং এ, তার মানে হচ্ছে পড়লেন মাথা আর চলে গেলেন মনের কাছে। মানে আপনি এখন মন নিয়ে আমাদের মানুষকে আনন্দ দিচ্ছেন, কিন্তু আপনি লেখাপড়া করলেন মাথার। তো এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? কিভাবে দেখি না, জীবন যেরকম চলে যেভাবে নিয়ে যায় সেটাই জীবন। জীবনকে কি আমরা প্ল্যান করতে পারি? খুব একটা মনে হয় নয়। আর প্ল্যান করে জীবন চলা যায়ও না। কবিতাটাই আমার জীবন, এটাও তো নয়। আমিও তো এখন একটি বেসরকারি সংস্থায় চাকরি করি, সেখানে সেটাও আমার প্যাশন। আমি রেডিওতে কাজ করি, কলকাতার একটি অন্যতম FM স্টেশনের আমি প্রেজেন্টার। তো সেটাও আমার একটা কাজ, আমি প্রতিদিন সেখানে কবিতা বলি। আমার সবচেয়ে বড় সাফল্য ওটাই বলবো যে একটি কমার্শিয়াল FM স্টেশনে আমি কিন্তু প্রতিদিন কবিতা বলি। সেটা কিন্তু এত বছর ধরে চলে আসছে, বিশাল ব্যাপার। যেখানে কবিতা মানে হয়তো তোমরা বুঝতে পারবে না, কারণ বাংলাদেশে কবিতার যেরকম প্রচার প্রসার বা যেভাবে সমস্ত জায়গায় কবিতা বলা হয়, অন্য জায়গায় কিন্তু সেটা নয়। তো সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে কবিতা বলাটা কিন্তু একটা কি বলবো একটা দাবি আমার ছিল যে আমি কবিতা বলবো, এবং শুধু বলবো না, কবিতা বলার জন্য অনুষ্ঠানটা আরো ভালো হবে এবং লোকে আরো বেশি শুনবে, এবং সেটা আমি প্রমাণ করে দিয়েছি। তো সুতরাং সেই জায়গাটা মানে আমার অনুষ্ঠান মানেই মানুষ বলবে যে মানে একটা কবিতা শোনাও না। তো সেটা একটা বড় পাওয়া যে কবিতা শুনতে চাইছে, মানুষ শুনতে চাইছে, এবং তারা কিন্তু সাধারণ মানুষ। তারা কিন্তু মানে আমি বলতে চাইছি একটি অডিটোরিয়ামে তুমি যখন যাও তখন সেখানে অনেকটাই কবিতা প্রেমী বা কবিতা শুনতে আসা আবার একটা শ্রেণীর দর্শক থাকে। কিন্তু যখন রেডিও শুনছে লাখ লাখ লোক, তখন কিন্তু সেখানে বাড়ির বউ থেকে কাজ করতে করতে সে হয়তো রান্না করতে করতে রেডিও শুনছে, কিন্তু তার মধ্যেও সে কবিতায় কান পাচ্ছে। সেটা কিন্তু একটা অন্যরকম পাওয়া। তো সুতরাং সেই জায়গাটা আমার মনে হয় অনেকটা বড় জায়গা। তো সেটা আমি করে চলেছি দীর্ঘ এই 13.5 বছর ধরে রেডিওতে। আর পাশাপাশি আমার অনুষ্ঠান থাকে। আমার একটি কবিতা স্টুডিও আছে, তুমি জানো। কবিতা স্টুডিও থেকে আমি নানান রকম সেখান থেকে আপনার কবিতা স্টুডিও নিয়ে একটু বলেন, এটা শুনতে চাই, এবং দর্শকদের উদ্দেশ্যেও বলেন। বলবো। তার আগে তোমাদেরই মানে ওখানে থাকেন, আমি জানি না তোমার সঙ্গে পরিচয় আছে কিনা, যার কবিতা আমি এখন খুব পড়ছি। ছোট্ট একটা কবিতা বলে ফেলি। একদিন সব অবহেলা দ্বিগুণ করে ফিরিয়ে দেব, সব দাঁড়িয়ে থাকা, চেয়ার থাকতেও বসতে না বলা ফিরিয়ে দেব। ওই দিন আমিও খুব ভ্রু কুচকে তাকাবো, এমন ভাব দেখাবো যে কোনো কথাই শুনছেন, যেন আমার সময় নাই। আমি এই সকল ব্যস্ততা ফিরিয়ে দেব, সব অবহেলা দ্বিগুণ করে। একদিন আর কোথাও যাব না, আমার কবরের পাশ দিয়ে তুমি হেঁটে যাবে ঠিকই, আমি ফিরেও তাকাবো না। ইমতিয়াজ মাহমুদ। একদম আমাদের বড় ভাই, আমাদের বড় ভাই, আমার খুব প্রিয় ওনার কবিতা বলছি। আচ্ছা, আমার সঙ্গে পরিচয় নেই সেভাবে, যদিও ফেসবুকে অ্যাডেড হয়েছেন উনি, আলাপ হয়নি সেভাবে। ওনার সঙ্গে তোমার সঙ্গে যদি পরিচয় থাকে তুমি বলো। আর কবিতা স্টুডিও দাদা, এই অনুষ্ঠান থেকে আমরা ইমতিয়াজ মাহমুদকে উইশ করছি আপনার পক্ষ থেকেও, কারণ ইমতিয়াজ ভাই আমাদের সময়ের আমাদের মানে সিনিয়র ভাই, কিন্তু উনি আমাদের এখন বাংলাদেশে এত কম বয়সে এত কবিতা, এত পাঠক তার কবিতা পড়ে যে অভাবনীয়। আমরা তাকে মানে একদম রীতিমতো বলা যায় যে ঈর্ষার মতো আর কি, যে এত ভালো কবিতা কিভাবে লেখা যায়। নিশ্চয়ই আমার খুব প্রিয়, আর অবশ্যই ওনাকে যদি জানাতে পারো আমার ভালো লাগবে। আর হ্যাঁ, কবিতা স্টুডিও আসলে আমার একটা ছোট্ট কবিতার ক্লাস আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমার সেটা একটা সংসার। কবিতার ক্লাসটা এখন অনলাইন, যেহেতু এখন লকডাউন অনেক দিন ধরেই, এখন অনলাইন। তোমাদের বাংলাদেশ থেকেও ছাত্রছাত্রী আছে, এমনকি ইউকে থেকেও ছাত্রছাত্রী আছে।
শিলিগুড়ি, দুর্গাপুর, নানান জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসছে। তো আমরা সবাই মিলে ভালো কবিতার সঙ্গে সংসার করি, ঠিক আছে? দেশ বিদেশে নানান রকম খবর, এখনকার পরিস্থিতি, সেই অনুযায়ী কি কবিতা লেখা হচ্ছে, কবিতার উচ্চারণ, কবিতার টোন, এসব নিয়ে আমরা নানান রকম কাজ করি। কবিতার আবহ, কবিতাকে কিভাবে প্রেজেন্ট করতে হবে, কবিতার সঙ্গে গানের কি সম্পর্ক, কবিতার সঙ্গে মানুষের মনের কি সম্পর্ক, তোমার ব্যক্তিগত জায়গার সঙ্গে কবিতা কিভাবে তুমি মেলাবে, এই সেই পুরো বিষয়টা আমরা আলোচনা করি। তো দাদা, কবিতা স্টুডিও, যারা দর্শকরা আছেন ওনারা কি রাজার কবিতা স্টুডিও এই নামে ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবে পেজ? একদম 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 এই ফেসবুকে রাজার কবিতা স্টুডিও আপনারা যদি ফেসবুকে এই নামে সার্চ দেন তাহলে পেজ পাবেন, এবং পেজ পেলে আপনারা সেখানে দাদার ওয়েবসাইটও আছে, সেখানেও যেতে পারবেন। আমরা রাজার কবিতা স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাই এবং সবাইকে, যারা কবিতা ভালোবাসেন, ওখানে আমার বলা অনেক কবিতা আছে। এছাড়াও আমার ছাত্রছাত্রীদের নানান রকম কাজ ওখানে এক্সিবিট করা হয়, ওখানে ওরা পারফর্ম করে, ওখানে লাইভ হয়, অনেক কিছু আছে। আশা করি কবিতার ভান্ডারে আপনারা খুশি হবেন সবাই। দাদা, এরপরে আমরা কি কবিতা শুনবো দাদা? শোনাই, তুমি তো নতুন কবিতাও শুনতে চেয়েছো। হ্যাঁ, নতুন কবিতা শুনতে চেয়েছি। দেখো, এই ছেলেটিকে আমিও চিনি না, এই ছেলেটি থাকে বাঁকুড়ায়। আচ্ছা আচ্ছা, সারা পৃথিবীর জন্য ও কিন্তু এই কবিতাটি লিখে পাঠিয়েছে আমার রেডিও স্টেশন, ঠিক আছে? এর কোনো বই আছে বলে আমি জানি না, আমি এইভাবেই কবিতা সংগ্রহ করি। সারা পৃথিবীর জন্য এই কবিতা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে প্রাসঙ্গিক। এবার পৃথিবীটা সুস্থ হয়ে গেলেই পাহাড়ে যাবার যে কথা ছিল সেখানেই আগে যাব আমরা। পাহাড়ের উপর উঠে দু চোখ ভরে দেখবো সবুজ সতেজ সুস্থ পৃথিবীটাকে। পাহাড়ের চূড়া থেকে চিৎকার করে বলবো, আর ভয় নেই, আমরা সুস্থ হয়ে গেছি। তুমি বলেছিলে গ্রাম দেখা হয়নি তোমার, পৃথিবীটা সুস্থ হয়ে গেলেই তোমাকে নিয়ে যাবো আমার মেঠো গ্রামে। লাল ধুলো উড়িয়ে ছুটে যাব পলাশ বনে, মহুয়া তলায় বসে গল্প করবো একান্তে। তখন তো আর মৃত্যু ভয় থাকবে না, বাঁচার জন্য গৃহবন্দী হতে হবে না, পাখির মতো উড়ে বেড়াবো যেদিক খুশি। বিকেল বেলা চলে যাব নদীর ধারে, নদীর পাড়ে বসে ঢেউয়ের সাথে কথা বলবো, কাশ ফুলেদের সাথে কথা বলবো, ঘরে ফেরা পাখিদের সাথে কথা বলবো। সন্ধে নাবার আগেই মোড়ের মাথায় হরেন জেঠু দোকানে লাইন দেবো গরম জিলিপির জন্য। গ্রামের অন্ধকার গলি দিয়ে হেঁটে সোজা দুর্গা দালান হয়ে এক ছুটে বাড়ি ফিরবো। ঠাকুমার কোলের কাছে বসে গল্প শুনবো পুরনো দিনের। নবান্ন কেমন হতো, রাসমেলায় কত লোক খেত আমাদের গ্রামে, যে আটচালাটা এখন ভেঙে পড়ে গেছে, ওইখানে আগে কেমন করে যাত্রা হতো, পালাতে কে রাম হতো আর কে রাবণ। গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ব। পৃথিবীটা সুস্থ হয়ে গেলেই আমাদের গ্রাম দেখাতে নিয়ে যাবো তোমায়। পৃথিবীটা সুস্থ হলে আমার অনেক কিছু করার ইচ্ছে। এবারে পুজোয় একটা যৌথ কাব্যগ্রন্থ বের করব, সেখানে শুধু তোমার আর আমার কবিতা থাকবে। যে কথাগুলো আজও আমাদের বলা হয় সেগুলো প্রতিটি পাতায় কিলবিল করবে, হাতের তালুতে রেখে পড়ে নেব আমরা। জ্যোৎস্না রাতে দুজনে চলে যাব নির্জন জঙ্গলে, দেখবো কেমন করে গাছেদের ভিজিয়ে দিয়ে যায় চাঁদের সাদা আলো, কেমন করে আছড়ে পড়ে সুরেলা ঝর্ণা, কিভাবে সেজে থাকে নাম না জানা অসংখ্য সাদা বুনো ফুল, ঘুমন্ত ময়ূর, বুনো মহিষ, হাতি কেমন করে একসাথে থাকে ওই বনের মাঝে। সব দেখবো আমরা, সব। অনেক অনেক ইচ্ছে আছে। পৃথিবীটা সুস্থ হয়ে গেলেই আবার জমিয়ে আড্ডা মারবো চায়ের দোকানে। তখন তো আর কেউ ক্যামেরা উঁচিয়ে বলবে না কেন চা খেতে বেরিয়েছেন। ফেসবুকে তখন এই নিয়ে কারোর মাথা ব্যথা থাকবে। পৃথিবীটা সুস্থ হলেই তোমার শহরে পাড়ি দেবো আবার। কলেজ ক্যান্টিনে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করবো আমরা। দুপুরের দারুণ গরম উপেক্ষা করে বসে থাকবো স্টেশনে। বুকের বোতাম ছেঁড়া ছেলেটা মুড়ি বিক্রি করবে, পেয়ারা কেটে লঙ্কা মাখিয়ে নিয়ে আসবে মাঝ বয়সী সেই কাকিমা। ঠান্ডা জল বিক্রি করতে বারবার আসবে ক্লাস 7-এ পড়া মিষ্টি ছেলেটা। এবারে আমরা আর কাউকে ফেরাবো না। সন্ধেবেলায় ফেরার সময় কোনো ভিড় বাসে উঠবো না, ফাঁকা বাসে শুধু তুমি আর আমি। জানলা খুলে প্রাণ ভরে দেখবো পৃথিবীটাকে, দূষণহীন সংক্রমণহীন শহরটাকে।
জানলার ফাঁক দিয়ে চোখে পড়বে কেমন করে দাঁড়িয়ে আছে মন্দিরের মতো হাসপাতালগুলো। তোমাকে তোমার অনেক দিনের ইচ্ছে ঈশ্বরের কাছে যাবার, ঈশ্বরকে কাছ থেকে দেখার, ঈশ্বরের সাথে কথা বলার। কথা দিচ্ছি, পৃথিবীটা একবার সুস্থ হলেই তোমাকে সাক্ষাৎ ঈশ্বর দেখাবো এই পৃথিবীতে। অসাধারণ, মানে একেবারে হয়ে গেছি দাদা, মনে হলো। অরুণাভ নিয়োগী, এই ছেলেটি বাঁকুড়া জেলায় থাকে, আমাদের ওখানে। আমি তাকে চিনিও না, কিন্তু আমার মনে হয় সময়ের কবিতা বলাটা খুব জরুরি। এই সময় দাঁড়িয়ে যা লেখা হচ্ছে, এই সময় যা দাবি করছে, আমরা সবাই যে সময় দিয়ে যাচ্ছি তার কথা যদি কোনো কবিতায় আসে তবেই তো সেটা সময়ের কবিতা, তাই না? আবার দাদা জয় গোস্বামীর কবিতা তো দাদা পড়তে হবে। আপনি তাহলে এটা সবারই খুব প্রিয় কবিতা, আমারও বটে। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম হুসমন্ত। মেঘ বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এই তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটা বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে। তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, 2-1 মুঠো ধুলোবালি, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার, সাধ্য থাকবে যে রূপ কথার, সে রূপ কথা আমার একার। ঘর গুজে দিন লিখতে লিখতে, ঘর গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী।
অসাধারণ, অসাধারণ। তাহলে আচ্ছা, এখন কি কবিতা শোনাবেন দাদা? একটাই বড় কবিতা শোনাই, শেষ। এই কবিতাটি আমার, যদি কেউ আমার রাজার কবিতা স্টুডিওতে ভিজিট করেন, যদি ফেসবুকে, অনেক কবিতা ওখানে দেওয়া থাকে। তো এমন অনেক কবিতা আছে যেগুলো কিন্তু আমি না বলে বলে লিখিয়েছি। অর্থাৎ আমি তো লিখতে পারি না, এরকম আমার জন্য কিন্তু অনেকেই কবিতা লিখে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই কবিতাটিও মহৎ গুণ। এটা তো আমি নিজে লিখতে পারি না, কিন্তু আমি বলি যে আমার না এরকম একটা কবিতা লাগবে। ঠিক আছে, তো এবার আমার খুব প্রিয় হচ্ছে একজন ক্যারেক্টার, হচ্ছে সারা বিশ্বে সবাই পরিচিত মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন, হ্যাঁ। তুমি বলতে পারো মাইকেল জ্যাকসনের সঙ্গে কবিতার কি সম্পর্ক? না, আমি তো জানি না। সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক আছে। না, গান মানে তো এক ধরনের কবিতা দাদা। গান মানে এক ধরনের কবিতা তা নয়, একজন মানুষের জীবন, তার জেদ, তার সংগ্রাম, তার কষ্ট, শিল্পের প্রতি তার দায়বদ্ধতা, এই সব বিষয় নিয়ে আমার মনে হয় কোথাও না কোথাও সব পৃথিবীর সব শিল্পীরা এক হতে পারে। তো আমাদের কবি সুবোধ সরকার, আমার এখনো মনে আছে, সুবোধদাকে গিয়ে বললাম, সুবোধদা একটা কথা ছিল, বলো। আমি বললাম, না, সবার সামনে বলা যাবে না। তারপর উনি সত্যিই বেরিয়ে এলেন ওখান থেকে। উনি এখন আমাদের সাহিত্য একাডেমির সভাপতি, কবিতা একাডেমির সভাপতি। বলো, আমাকে একটা কবিতা লিখে দেবেন। এই তারপর প্রায় 1-1.5 মাস বাদে তারপর তারা দিতে হয়েছে, তারা বলে আমি দেবো তোমাকে দেখা যাবে। আমি করে করে এই কবিতাটি উনি আমাকে দেন, এই কবিতাটি আমি রেকর্ড করি, তারপরে ওনার বইতেও এসছে কবিতাটি। আমি সেই কবিতা দিয়ে আজকে শেষ করব। সবাই ভালো থাকবে। আর অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আরো একবার। আর যারা সঙ্গে আমাদের ছিলেন তাদের সকলকে, আমি তো মেসেজগুলো পড়তে পারলাম না, কিন্তু সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা। আর যদি রাজার কবিতা স্টুডিও এই পেজটাতে আসেন, লাইক করেন, কথা হবে, ওখানেও যোগাযোগ থাকতে পারে। কবিতার সঙ্গে যোগাযোগ সারা বছর থাকুক, সারা জীবন থাকুক, এটুকু বলবো। আর আমাদের পলি আর ওয়াহিদ যে কাজটা করছে, সে কাজটা কিন্তু খুব শক্ত কাজ, সে কাজটা খুব দামিক কাজ, আমি বলবো। সে কাজটা চালিয়ে যাও। আমার অনেক অনেক অভিনন্দন। আপনাকে ধন্যবাদ দাদা। তুমি চঞ্চল, তুমি বুদ্বুদ, তুমি পৃথিবীর, তুমি আকাশের, তুমি নির্ভার, তুমি নির্বাণ, তুমি সন্তান যেন বাতাসের, তুমি সন্তান কালো পাথরের, তুমি সন্তান কালো আঁধারের, তুমি সন্তান কালো গরিবের, তুমি সন্তান কালো গগনের। তুমি আমেরিকা, তুমি আফ্রিকা, তুমি আরবের, তুমি ভারতের, তুমি খাজুরাহো, তুমি বাইসন, তুমি মাইকেল, তুমি জ্যাকসন। তুমি খাজুরাহো, তুমি চলাচল, তুমি ভেঙে পড়া, তুমি উত্থান, তুমি কাসানাভা, তুমি ভিক্ষুক, শত অপমানে তুমি টান টান। বীরভূমের জাগানিয়া গ্রামের বাড়িতে পানাপুকুর ছাড়িয়ে, যেখানে এখনো লণ্ঠনের আলোয় বসে আছে, মাধ্যমিক পরীক্ষায় বসবে বলে রোগা প্যাংলা ছেলেটা, খেতে পায় না। রাত 8টার পর লণ্ঠন জ্বালানো যাবে না, কেরোসিন কেনার পয়সা নেই, কিন্তু ছেলেটির জেদ তাকে রাত 12টা পর্যন্ত পড়তে হবে আজ। তার বাবা লণ্ঠন নিভিয়ে দেবে আর সে নেভাতে দেবে না, সে পড়বে। এই ছেলেটির নাম মাইকেল জ্যাকসন। আসলে সে মোটেও পড়ছে না, সে আসলে লিখছে একটা গান। তার সামনে মাধ্যমিকের থেকে অনেক বড় মাধ্যমিক বাঁশবাগানের জ্যোৎস্নায় দাঁড়িয়ে আছে। তুমি মাইকেল, তুমি জ্যাকসন, তুমি বীরভূম, তুমি জাগানিয়া, তুমি লণ্ঠন। রাত 12টায় ঘুম এসে যায়, জেগে থাকে হিয়া, শরীর ঘুমোয়, জেগে থাকে হিয়া। বাবাও বাউল, ছেলেও বাউল, বাউলে বাউলে পাড়া তোল পার। এ যদি সঠিক, সে তবে ভুল। তুমি মাইকেল, তুমি জ্যাকসন, তুমি আমেরিকা, তুমি তিব্বত। লস অ্যাঞ্জেলেসে গেয়ে উঠলো সেই গান, যে গান শুনে ভিয়েতনামের চাষি বলে উঠলো, আমি আরো একবার বাঁচতে চাই। আমি যে ধান রোপণ করেছি তা দিয়ে 600 কোটি মানুষের পেট ভরে যাবে। খাদ্য নিয়ে, জমি নিয়ে আর মারামারি করতে হবে না।
মাইকেল বলল, তুমি কে হে, এত বড় স্বপ্ন দেখিয়ে আমাকে গান লিখতে বললে? জ্যাকসন বলল, মানুষ একদিন খুব ছোট ছিল, সে একটা স্বপ্ন দেখলো, যেই একটা বিরাট স্বপ্ন, অমনি সে বড় হয়ে গেল। জ্যাকসন বলল, মানুষ খুব ছোট ছিল, সে একদিন আবিষ্কার করলো গান, সে বড় হয়ে গেল। জ্যাকসন বলল, মানুষ একদিন খুব ছোট ছিল, সে আবিষ্কার করলো কবিতা, সে বড় হয়ে গেল। জ্যাকসন বলল, মানুষ একদিন খুব ছোট ছিল, সে নিজের মুখ আঁকার চেষ্টা করেছিল, পারেনি, যেদিন পারলো সেদিন কি আনন্দ তার। তুমি বীরভূম, তুমি পার্ক স্ট্রিট, তুমি গরিবের ভাষা হিম্মত। নদী এসে বলল, আমাকে নাও। মাইকেল হাত দিল নদীতে, মাইকেল হাত সরিয়ে নিল, চিৎকার করে বলে ফেললো, জল কোথায় নদীতে, এটা কি, তো জল নয়, এ তো মানুষের বিষাদ। শুশুনিয়া এসে বলল, এসো আমার সন্তান, আমার উপর বাড়ি বানাও, আমার উপর দিয়ে ট্রেন নিয়ে যাও, আমাকে ফাটিয়ে গ্রাম তৈরি করো, শহর বানাও। মাইকেল শুশুনিয়ার উপর দাঁড়িয়ে গান ধরলো। কি গান, কি গান, ওই যে ওই গানটা। 2 লাইন গেয়েই থামিয়ে দিল গান। এটা তো পাহাড় নয়, টিলা নয়, এ তো মানুষের শোক। মাইকেল মাইক ধরে লস অ্যাঞ্জেলেসে গিয়ে উঠলো সেই গান, যে গান শুনে কফিন থেকে উঠে দাঁড়ালেন নবদ্বীপর সম্রাট এবং তার তরুণী অঙ্কশায়িনী। সে বড় হয়ে গেল। আসলে মানুষ কত বড় হলো সেটা বড় কথা নয়, সভ্যতার সংকট বলে একটা কথা শুনে এলাম বাল্যকাল থেকে, আমরা যত ছোট হলাম সেটা তত বড় হলো। আসলে মানুষ একটা পরীক্ষার জন্য অপেক্ষা করে আছে, সেই পরীক্ষাটার নাম মাধ্যমিক। কিন্তু মানুষ, তুমি তার মাধ্যমিক দিয়ে বসে থাকতে পারো না। তোমার জীবন যতই ছোট হোক, দুব্বর মাথায় শিশিরের চেয়েও ছোট হোক, সেটা কিন্তু মাধ্যমিকের চেয়ে অনেক বড়। তুমি মাইকেল, কালো মহাকাশ, তুমি মাইকেল, তুমি মহাগান, তুমি মাইকেল, তুমি থাপ্পর, তুমি গোধূলির গণ উত্থান, তুমি জ্যাকসন, তুমি সহদর, তুমি সবহারা, তুমি সহচর, তুমি বীরভূম, তুমি নীলনদ, তুমি রাস্তার শেষে কুড়ে ঘর, মহাপ্রলয়ের শেষ লণ্ঠন, তুমি হৃদয়ের শেষে দরদিয়া, নাচে গানে তুমি করেছো কামাল, এই তো সেদিন ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া নাকি কলকাতা। এসো এসো তুমি আমাদের গান, গঞ্জে গঞ্জে নগরে নগরে, তুমি গোধূলির গণ উত্থান, গঞ্জে গঞ্জে নগরে নগরে, তুমি গোধূলির গণ উত্থান। দাদা, একদম নতুন করে জন্ম হলো মনে হলো, আমি প্রবোধ সরকারের কবিতা। আমি অনেক জেদ পাই, সাহস পাই। কবিতা আমার জেদ, আমার সাহস, অন্য কিছু নয়। জীবন যুদ্ধের আমার সঙ্গী, আমার বন্ধু, এর বাইরে অন্য কিছু ভাবি না। আর আমার সঙ্গে যারা পথ চলে, যে সমস্ত ছাত্রছাত্রী, তাদেরকে শেখাই যে জীবনে আনন্দ করতে হবে, জীবনে কারোর সঙ্গে রেষারেষি করতে হবে না। আমি ভালো, আমি ভালো, আমি সেরা, এরকম নয়। নিজের আনন্দে কবিতা বলো, নিজের মতো করে শুদ্ধ উচ্চারণ করো, আবেগটাকে কন্ট্রোল করো, এবং ঠিক ঠিক উচ্চারণে ঠিক মতো যে কবিতার টোন, সেটা যদি বসাও, ও তোমাকে ফিরিয়ে দেবে, কবিতা নিজেই তোমাকে ফিরিয়ে দেবে। এইটুকুই বলার। অসাধারণ দাদা, আপনার কাছে আমরা বিশেষভাবে আমি কৃতজ্ঞ, এবং আমার নিউ বাংলা টিভি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাদের আপনার মূল্যবান সময় দিয়েছেন, এবং এত সুন্দর আনন্দের সময় কাটলো, আমি যা ভাবতেই পারিনি দাদা। সত্যি আমি প্রথমে ভেবেছিলাম দাদার সাথে কি বলবো, তুমি তো ভয় পেয়ে গেছিলে। হ্যাঁ, কি বলবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো সবাই, আর দেখা হবে, কথা হবে আবার। অনেক অনেক সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে। আজ এখানেই শেষ করছি, সবাই আনন্দে থাকবেন, কবিতার সঙ্গে থাকবেন, রাজার কবিতার সঙ্গে থাকবেন, নিউ বাংলার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।